আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? বহুদিন পরে তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা। অনেক দিন ক্লাস নেওয়া থেকে বাইরে ছিলাম। সো কি অবস্থা সবার? শরীরের অবস্থা কেমন? মানসিক পরিস্থিতি কেমন? সব কিছুর কি অবস্থা একটু কমেন্ট করে জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবাই সুস্থ আছে কিনা, অ্যান্ড সবাই আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা, অ্যান্ড ভিডিওটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারছো কিনা, এটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পরিচিত মুখগুলো আবার দেখা যাচ্ছে। অ্যান্ড তোমরা ওই ফ্রেন্ডদেরকেও একটু মেনশন দিয়ে দাও যারা নিয়মিত ক্লাস করে, যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো কথা না বাড়িয়ে আজকে আমরা কাজের কথায় আসি। আমরা একটা নতুন পোর্শন, তোমরা হচ্ছে হিমেল ভাইয়ের কাছে অর্গানিকের বেসিকটা স্টার্ট করছো। অর্গানিকের সূচনা, নামকরণ, আদার যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো পড়েছো। তোমরা সঞ্জয় দাদার কাছে এলিফেটিক অংশটা পুরোপুরি শেষ করছো, অ্যান্ড দাদা খুব সুন্দরভাবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে শেষ করছে। অ্যান্ড নতুন আরেকটা যে অংশ শুরু হবে, এটা হচ্ছে অ্যারোমেটিক অংশ। বুঝতে পারছো? সো অ্যারোমেটিক অংশটা আমরা আজকে শুরু করতে যাব। অ্যান্ড অ্যারোমেটিক অংশটা হচ্ছে অনেক মজার। মানে তোমরা অ্যালিফেটিক পড়ছো, অর্গানিকের সূচনা পড়ছো, এই অ্যারোমেটিক পোর্শনটা খুবই মজার। আজকে হচ্ছে অ্যারোমেটিকের একদম বেসিক, মানে যেগুলো না জানলেই নয়। এইখান থেকে এমসিকিউ আসে, প্লাস ক খ এর কিছু প্রশ্ন আসে, সেই জিনিসগুলোই পড়বো। দেন আগামী দিন থেকে আমরা বেঞ্জিনের মেইন জিনিসটা শুরু করবো। বাট আজকেও যে মজা পাবা না এমন না, আজকেও মজা পাবা। অনেক প্র্যাকটিসের জিনিস আছে। আজকের শেষের দিকে যে অংশগুলো পড়াবো সেখান থেকে অ্যাডমিশনে প্রায়শই প্রশ্ন আসে, সবসময় প্রশ্ন আসে। সো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা রেডি কিনা। কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আর খাতা কলম নিয়ে বসছো কিনা। সো আমরা শুরু করি আর কি। সো খেয়াল করো, আমরা ফার্স্ট অফ অল অ্যারোমেটিক হাইড্রোকার্বন দিয়ে শুরু করব আর কি আজকে আমাদের অংশটা। ইংলিশেই লিখলাম, কোনো সমস্যা নেই। সো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে প্রথমতই তোমার মাথায় আসবে, ভাই অ্যারোমেটিক মানে কি? তোমার মাথায় আসবে যে ভাই অ্যারোমেটিক মানে কি। সো একদম বেসিক, তোমরা 9-10-এ পড়ছো। গ্রিক একটা শব্দ আছে, সেই শব্দটার নাম কি সবাই বলো তো? অ্যারোমা। গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই অ্যারোমেটিক নামের উৎপত্তি। সো অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ বা সুমিষ্ট বা সুগন্ধি জাতীয় পদার্থ, এটাকেই বলা হয় অ্যারোমা। তো প্রথম প্রথম বিজ্ঞানীরা ভাবছিল যে যত জৈব যৌগ আছে, মানে হচ্ছে যত অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে জৈব যৌগের ভিতরে, যেগুলো অ্যারোমেটিক আছে সবই মনে হয় সুগন্ধযুক্ত। সুগন্ধযুক্ত যাই আছে সেগুলোই মনে হয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বাট কয়েকদিন পরে বিজ্ঞানীরা দেখলো কিছু কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে যেগুলো হচ্ছে অনেক বিশ্রী গন্ধ। অনেক বিশ্রী মানে অনেক বিশ্রী, মানে নেওয়াই যায় না, সহ্যই করা যায় না। সো এরকমও অনেক অ্যারোমেটিক যৌগ আছে। সো তখন তো তারা একটা বিপাকে পড়লো যে কি ব্যাপার, কি ব্যাপার যে হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নামের উৎপত্তি আমরা দিলাম সুগন্ধি থেকে। আবার হচ্ছে দেখা গেছে দুর্গন্ধযুক্ত যে বস্তুগুলো আছে সেগুলাও, বা দুর্গন্ধযুক্ত যে জৈব যৌগগুলাও আছে সেগুলাও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাইলে তো এই যে এই নামের যে যথার্থতা আছে, বা এই যে নামটা যে আমরা দিলাম অ্যারোমা থেকে উৎপত্ত হয়েছে, এটাই কি হয়ে গেল? এটাই হচ্ছে ব্যর্থ হয়ে গেছে। ওকে। সো তখন বিজ্ঞানীরা চিন্তা করতে থাকলো যে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিভাবে ডিফাইন করা যায়, বা কিভাবে হচ্ছে এইটা আইডেন্টিফাই করা যায়। ওইটা নিয়েই হচ্ছে আমাদের আজকের পড়ালেখা। দেখবে হচ্ছে শুরুতেই তোমরা বইগুলো খুললেই দেখবে হচ্ছে দেখা যায় হচ্ছে অ্যারোমেটিসিটি। তোমরা বই কেউ খুলছো? তোমরা কি কেউ বই খুলছো? যে অ্যারোমেটিসিটি শুরুতেই আসে। সো অ্যারোমেটিসিটি জিনিসটা কি? অ্যারোমেটিসিটি যদি আমি সংক্ষেপে বুঝাই বলি, অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য, মানে একটা জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগে। আমি আবারও বলতেছি, কি? একটা যৌগকে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগে। তো তোমরা বলো তো অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য হইলে ভালো হয়? একটু বলো তো, একটু গেস করো।
যে একটা যৌগ অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য হলে ভালো হয়, মানে বিজ্ঞানীরা কয়টা বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড বা সেট করছে। সো অনেকেই বলতেছে কমেন্টে, ওয়েবে যারা আছে 2টা, কেউ কেউ বলতেছে 3টা, কেউ কেউ বলতেছে 4টা, ঠিক আছে। সো আমি তোমাদের বলি 5টা বৈশিষ্ট্য। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে ভাই আজকের ক্লাস করলে কি বুঝবো? হ্যাঁ, আজকের ক্লাস করলে সবাই বুঝবা। তো জাস্ট হচ্ছে লিখতে থাকো, দেখতে থাকো, দেখতে দেখতে বুঝে যাবা, মানে কঠিন কিছুই পড়াবো না। অ্যান্ড আজকের ক্লাস থেকে শুরু করলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সবগুলাই বুঝবা, বুঝতে পারছো? সো 5টা বৈশিষ্ট্য একটা যৌগ, একটু লেখো, একটি জৈব যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য প্রয়োজন? 5টি বৈশিষ্ট্য প্রয়োজন। কয়টি? 5টি বৈশিষ্ট্য প্রয়োজন। তোমরা লেখাগুলো স্পষ্ট বুঝতে পারতেছো কিনা একটু বইলো ভাইয়াকে। 5টি বৈশিষ্ট্য প্রয়োজন। নাম্বার 1, 1 নাম্বারটাই হচ্ছে, একটু খেয়াল করো, সমতলীয় চাক্রিক হইতে হবে। চাক্রিক হইতে হবে। কি হইতে হবে? সমতলীয় চাক্রিক। এবং মাস্ট, মানে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। একটু লিখে দেই, মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। কয়টা ভাইয়া? একটা ডাবল বন্ড থাকতে হবে। তাহলে প্রথমটা কি? সমতলীয় চাক্রিক হইতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার? এই ভাই লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা বইলো। সো এটা একটু বুঝাই, সমতলীয় চাক্রিক জিনিসটা কি। আমি একটু পরের পেজে যাচ্ছি, দেখো বোঝানোর জন্যই। ব্যাপারটা বুঝো, আমরা কিছু হচ্ছে মুক্ত শিকল যৌগ দেখছি। ধরো এই যে 3টা কার্বন বিশিষ্ট, এটা আমি কি দেখলাম? প্রোপেন দেখলাম। এটার আমরা কি বলি? মুক্ত শিকল। এটা যদি আমার বদ্ধ শিকল হয়ে যায় তাইলেই হয়ে যাবে চাক্রিক, মানে হচ্ছে এই যে চক্রাকারে কার্বন হাইড্রোজেন ছাড়া কিছু থাকবে না, বা এই যে কার্বনের একটা লুপের ভিতরেই আবদ্ধ থাকবে। সো এই যৌগটাকে আমরা কি বলি তখন? চাক্রিক যৌগ বলি। বুঝতে পারছো? এটা কি মুক্ত শিকল, এটা কি চাক্রিক। সো আমরা কি করি, যখন এই যে এইগুলা প্রকাশ করি, এই যে এইভাবেও লেখা যায়, এই স্ট্রাকচারেও। এই স্ট্রাকচারে কি হয় দেখো, খেয়াল করো, এই যে কার্বন, এই কোনাগুলাকে কার্বন বোঝানো হয়। এই যে কোনাগুলাকে কি বলা হয়? কার্বন বোঝানো হয়। এবং হাইড্রোজেনগুলা কি হয়? উজ্জ্ব থাকে, মানে হাইড্রোজেনগুলা না শো করলেও হয়। বুঝতে পারছো? এই ধরনের স্ট্রাকচারে হাইড্রোজেনগুলা না শো করলেও হয়। সো চাক্রিক জিনিসটা বুঝতে পারতেছো? আর সমতল মানে কি? ধরো এটা যেভাবেই রাখো, আমি যদি এটা সিলেক্ট করি, একটু খেয়াল করো, আমি যদি এটা সিলেক্ট করি, ফার্স্ট অফ অল আমি একটু লক করে নিই। ওকে, খেয়াল করো, আমি যদি এটাকে সিলেক্ট করি, এখন আমি যেইভাবেই রাখি, খেয়াল করো, আমি এখন এটাতে যেইভাবেই রাখি, দেখো সমতল না? দেখো যেই তলেই রাখি সমতল কিনা, একটু দেখো, বুঝতে পারতেছো কিনা? সো দ্যাট মিনস কি? সমতলীয় চাক্রিক। এখন একটু বলো, এই যে এটা তো মুক্ত শিকল, এটা সমতলীয় চাক্রিক, এটা কি অ্যারোমেটিক হইছে? ইয়েস অর নো বলবা সবাই। এই যে সমতলীয় চাক্রিকটা, এটা কি অ্যারোমেটিক হইছে? এটা কিন্তু অ্যারোমেটিক হয় নাই। এখন এটা কেন অ্যারোমেটিক হয় নাই ভাই? তোমরা কারণটা বলে দাও। প্রথম কারণটাতে তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার বলছো, ঠিক আছে। নো ডাবল বন্ড। নাইস, গ্রেট। কোনো ডাবল বন্ড আছে? নাই, কোনো ডাবল বন্ড নাই। তাহলে এটাকে আমরা অ্যারোমেটিক বলতে পারি না। অ্যারোমেটিক হওয়ার জন্য কি হওয়া লাগবে? এমন একটা যৌগ হওয়া লাগবে যেখানে একটা ডাবল বন্ড আছে। ধরো এইটাই, এখানে যদি একটা ডাবল বন্ড থাকতো, তাইলে আমি কি বলতে পারতাম? অ্যারোমেটিক বলতে পারতাম। ইয়েস অর নট? তাইলে আমরা কি বলতে পারতাম? অ্যারোমেটিক বলতে পারতাম। বাট এখনো কি এটা অ্যারোমেটিক হইছে? এখনো কি এটা অ্যারোমেটিক হইছে? মানে আগেই কিভাবে নো বইলা দিচ্ছ? বলতে পারো ভাই এখন আমরা শিওর না, কারণ 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। বৈশিষ্ট্য পাইছি মাত্র কয়টা? একটা। 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে, বৈশিষ্ট্য পাইছি কয়টা বলো তো? মাত্র একটা। বুঝতে পারছো? বৈশিষ্ট্য পাইছি মাত্র একটা। ওকে, এখনো আমরা শিওর না যে এটা অ্যারোমেটিক হয়েছে কি হয় নাই। সো আমাদের কি পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে যাওয়া লাগবে কিনা? ওকে,
আমাদের পরবর্তী বৈশিষ্ট্যগুলোতে এখন যাওয়া লাগবে। তো প্রথম বৈশিষ্ট্যটা আমরা বুঝছি, সমতলীয় চাকরি হইতে হবে এবং কি হইতে হবে, মিনিমাম একটা ডাবল বন্ড হইতে হবে। সেকেন্ডলি আসি। আচ্ছা, 2 নাম্বার যেটা, প্রত্যেকটা কার্বনকে সি দিয়ে লিখলাম, sp2 সংকরিত হইতে হবে। একটু লিখতেছো তো তোমরা সবাই, একটু বইলো লিখতেছো কিনা। প্রত্যেকটা কার্বন কি হইতে হবে ভাইয়া, sp2 সংকরিত হইতে হবে। এই তো 2 নাম্বার রুলে আইসা পেজটা লাগবে, তাই না? প্রত্যেকটা কার্বন। এখন অনেকে আমার প্রশ্ন করতে পারো, ভাই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সেই কবে পড়ছি ভাই? কার্বন প্রত্যেকটা কিভাবে সংকরিত, sp2 সংকরিত হইতে হবে ভাই, এটা মনেই নেই। অনেকের ভুলে যাইতেই পারি, তাই না? বা অনেকে পড়েই নাই। সো খেয়াল করো, এইখানে কিভাবে বুঝবা প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত, একটু সাবটাইটেল দিয়ে লিখে রাখো। কার্বনের সাথে একটু বুঝছো, কার্বনের সাথে যদি একটা ডাবল বন্ড থাকে, কি থাকে, একটা ডাবল বন্ড থাকে, তাহলেই তাকে আমরা কি বলবো, sp2 সংকরিত। তারপর দেখো, কার্বনের সাথে যদি প্লাস চার্জ, একটু ভালোভাবে বুঝো, প্লাস চার্জ অথবা লোন পেয়ার থাকে, তাও sp2 সংকরিত। ভালোভাবে বুঝো ভাই। আপনি আগেই কিভাবে বুঝলেন কার্বনের সাথে যদি একটা প্লাস চার্জ থাকে বা একটা লোন পেয়ার থাকে তাইলেই sp2 সংকরিত? প্রশ্ন জাগতে পারে না? ঠিক আছে, লোন পেয়ারটা হচ্ছে মাইনাস চার্জ দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়। ঠিক আছে, একটু খেয়াল করো, অনেকের প্রশ্ন আছে ভাই মাইনাস চার্জ যত থাকে, সো লোন পেয়ারটাকেই অনেক সময় মাইনাস চার্জ দ্বারা প্রকাশ করা হয়। মাইনাস চার্জ মানেই হচ্ছে সেখানে 2টা ইলেকট্রন আছে, বুঝে নিও। হ্যাঁ, লোন পেয়ার কে অনেক সময় মাইনাস চার্জ দ্বারা লেখা হয়। এখন একটু খেয়াল করো, তোমার মাথায় প্রশ্ন জাগতেই পারে, ভাইয়া এইটা দিয়ে কিভাবে বুঝবো যে প্লাস চার্জ থাকলে বা লোন পেয়ার থাকলে, ঠিক আছে, আমার sp2 সংকরিত? মনে আছে আমরা বন্ড নাম্বার পড়াইছিলাম তোমাকে 25-এর যে সাইকেল 1-এ যদি কেউ কইরা থাকো, বন্ড নাম্বার বা অরবিটাল নাম্বার, সেখানে কি পড়াইছিলাম মনে আছে? সিগমা বন্ধনের সংখ্যা, একটু বুঝো, সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার সংখ্যা। লোন পেয়ারকে এলপি দ্বারা প্রকাশ করি। ওকে, কোনো সমস্যা আছে? লোন পেয়ার, এই দেখো লোন পেয়ার এলপি, লোন পেয়ার সংখ্যা এটাই কি ছিল, বন্ড নাম্বার। এখন এই বন্ড নাম্বার যদি 2 হয়, একটু বুঝো, বন্ড নাম্বার যদি 3 হয়, 3 হইলেই তো আমরা কি বলছিলাম, sp2। বন্ড নাম্বার যদি 4 হয় তাহলে কি বলছিলাম, sp3। মনে আছে কিনা? একটু পরে এক্সাম্পল দিচ্ছি পরের পেজে। এইটুক লেখা হইলে বইলো ডান, তাহলে আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। মানে 2 নাম্বার রুলটা লেখা হইলে ডান বলে আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ওকে 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 ভাইয়ারা, একটু ডান। আচ্ছা, আমার অ্যারোমেটিক অংশ শেষ করতে 7টা থেকে 9টা ক্লাস লাগবে, ফুল সিলেবাস, বুঝতে পারছো? আর শর্ট সিলেবাস খুবই কম ক্লাস লাগবে। শর্ট সিলেবাস আই থিঙ্ক হচ্ছে 5টা ক্লাসে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? ফুল সিলেবাস 7টা থেকে 9টা ক্লাস লাগবে, আর শর্ট সিলেবাসের যে অংশ আছে সেটা 5টার ভিতরে শেষ হয়ে যাবে। আসো একটু বুঝাই, ঠিক আছে? প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইতে হবে। তো এখন একটু খেয়াল করো, আমরা এই যে এই কর্নারেরটা, এটা কি একটা কার্বন? এই কর্নারেরটা এটাও কি একটা কার্বন? এই কর্নারেরটা এটাও একটা কার্বন। এখন দেখো, এই কার্বনটা কি ডাবল বন্ডের সাথে যুক্ত আছে? ইয়েস অর নট বলবা সবাই। এই কার্বনটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে ভাইয়া? একটু সবাই বইলো, এই কার্বনটা কি ডাবল বন্ডের সাথে যুক্ত আছে কিনা খেয়াল করো, একটু ভালোভাবে বুঝো। আছে, তাই না? তো কোনো একটা কার্বন যদি ডাবল বন্ডের সাথে যুক্ত হয়, ভাই কি শিখাইছি, sp2।
এই কার্বনটাও তো একটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, ইয়েস অর নট বইলো? এটাও কি sp2। আচ্ছা, এই কার্বনের সাথে কোনো ডাবল বন্ড আছে? একটু বুঝছো, এই কার্বনের সাথে কোনো ডাবল বন্ড আছে? নাই। তাহলে এই কার্বনটাকে তুমি কি বলবা? এই কার্বনটাকে sp3 বলবা। ভাই কিভাবে বললেন sp3? দেখো প্রত্যেকটা বন্ড, এখানে কি আরো দুইটা হাইড্রোজেন আছে, একটা একটা, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। দেখো চারটা বন্ধনই যদি একটু ভালোভাবে দেখো, চারটা বন্ধনই সিঙ্গেল বন্ড, সবগুলো বন্ধন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে আমরা কি বলি? sp3 সংকরণ। আমি যদি বন্ড নাম্বারও বের করি, এই কার্বনের কি বের করি ভাইয়া? বন্ড নাম্বার। একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম? সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার সংখ্যা। তোমরাই বলো তো, এই যে এই কার্বনটায় সিগমা বন্ধন কয়টা? সবাই একটু বলো, তোমরা একটু বলো, এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? চারটা। এই কার্বনটার কোনো লোন পেয়ার আছে? তোমরা একটু বলো, এই কার্বনটার লোন পেয়ার আছে? নাই। তাহলে এটা কি বলবো আমরা? 0 বলবো। তাহলে কি বন্ড নাম্বার কত? 4, তাই না রে ভাইয়া? বন্ড নাম্বার 4 হইলে আমি একটু আগে কি বললাম? 4 মানে কি? 4টা অরবিটাল। 4 মানে কি ভাইয়া? 4টা অরবিটাল, একটা s, 3টা p অরবিটাল। তাহলে 4 মানে কি? আমি কি বলবো? sp3। বুঝতে পারছো এই কার্বনটা কেন sp3? আচ্ছা, আমরা আরেকটু প্র্যাকটিস করি। প্লাস চার্জ, লোন পেয়ার, এগুলো একটু কনফিউশন রয়ে গেছে না মাথায়? প্লাস চার্জ, লোন পেয়ার বা প্লাস চার্জ, লোন পেয়ার একটু কনফিউশন রয়ে গেছে। সো আসেন এই জায়গাটা একটু চেক করি। একজন বলছে উদাহরণ লিখবো কিনা। উদাহরণ লিখলে যদি তোমার উপকার হয় লিখবা, আমি তো মনে করি আমার উপকার হইতো। ধরো এখানে একটা প্লাস চার্জ দিয়ে দিলাম, ঠিক আছে? প্লাস চার্জ মানে কি ভাইয়া? একটু দেখো, প্লাস চার্জ মানে হচ্ছে এইখানে একটা হাইড্রোজেন আছে এই কার্বনটায়, বুঝতে পারছো? আর একটা হাত ফাঁকা। প্লাস চার্জ মানে কি? এই কার্বনে একটা হাইড্রোজেন আছে আর একটা হাত ফাঁকা। তো এখন দেখো বন্ড নাম্বার কত হবে বলো তো? এই কার্বনটার জন্য বন্ড নাম্বারটা কত হবে ভাইয়া? একটু বলো বন্ড নাম্বারটা। দেখো সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার আমরা পড়ছিলাম। সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখো একটা, দুইটা, তিনটা। ভালোভাবে দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা। লোন পেয়ার আছে কোনো? নাই, লোন পেয়ার নাই। তাহলে কি বলবো আমি? আমি সুন্দরভাবে বলবো, এটা কি বলবো? sp2। বুঝে গেছে? আমি সুন্দরভাবে কি বলবো? sp2 বলবো। ওকে, আচ্ছা খেয়াল করেন আরেকটা এক্সাম্পল দেখি, তোমাদের কনফিউশন একেবারে দূর হয়ে যাবে। সেম ভাবে ধরো এখানে একটা মাইনাস চার্জ, এখানে কি আছে? একটা মাইনাস চার্জ আছে। মাইনাস চার্জ মিন কি বুঝায় জানো? মাইনাস চার্জ মিন, এইখানে মাইনাস চার্জ মিন বুঝায় দুইটা লোন পেয়ার আছে বা একটা লোন পেয়ার আছে। দুইটা লোন পেয়ার তো না, দুইটা ইলেকট্রন আছে, মানে এক জোড়া ইলেকট্রন আছে বা একটা মুক্ত জোড়া ইলেকট্রন আছে। স্যার এখন দেখো এই কার্বনের সংকরায়ন কি হবে? তুমি যদি দেখো, যদি মাইনাস চার্জ থাকে, মাইনাস চার্জ মিন্স কি? একটা লোন পেয়ার। তাহলে কি বলবো আমরা? সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার। এখন বলো সিগমা বন্ধন কয়টা আছে এই কার্বনের? সবাই একটু বলো। দুইটা। লোন পেয়ার কয়টা আছে? লোন পেয়ার সবাই একটু বলেন, লোন পেয়ার কয়টা আছে? একটা। তাহলে টোটাল কত হয়? 3। 3 হইলে আমরা কি বলবো? sp2। ক্লিয়ার? সবাই একটু বলেন, এই যে প্লাস চার্জ, মাইনাস চার্জ, লোন পেয়ার, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ডান? লাউড অ্যান্ড ক্লিয়ার সবাই? সবাই লাউড অ্যান্ড ক্লিয়ার? ওকে, ডান? ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। তাইলে আমাদের প্রথম বৈশিষ্ট্য শেষ, দ্বিতীয় বৈশিষ্ট্য শেষ। এখন কয় নাম্বার বৈশিষ্ট্য লাগবে বলেন? কয় নাম্বার বৈশিষ্ট্য লাগবে? 3 নাম্বার। আসেন 3 নাম্বার বৈশিষ্ট্যে আসে। আগের দুইটা তো লেখা হয়েছে সবার, হ্যাঁ? রুল নাম্বার 3 হচ্ছে হাকেল তত্ত্ব মানতে হবে। হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম। হাকেল নিয়মটা কি একটু খেয়াল করো। হাকেল নিয়মটা বলছে হচ্ছে 4n + 2 = সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। ভালোভাবে বুঝো।
মানে হাকেল তত্ত্বটা কি বলছে, মানে যতগুলা সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, ভালোভাবে বুঝো কি বলছে, যতগুলা সঞ্চারণশীল, ঠিক আছে। এখন তোমাদের একটা জিনিস মাথায় আসতেছে, ভাই সঞ্চারণশীল জিনিসটা কি, তাই না? সঞ্চারণশীল জিনিসটা কি, মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে না ভাই? সঞ্চারণশীল পাই ইলেকট্রন আবার কারা, ঠিক আছে। দেখো, যারা রেজোনেটিং ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন কারা হইতে পারে, দুই ধরনের গোষ্ঠী হইতে পারে। দুইটা গোষ্ঠী আমি দেখাইয়া দিচ্ছি। একটা গোষ্ঠী খেয়াল করো, একটা হচ্ছে ডাবল বন্ডে থাকা ইলেকট্রন, একটু বুঝো। থাকা ইলেকট্রন, একটা গোষ্ঠী কারা, ডাবল বন্ডে থাকা ইলেকট্রন। তো তোমার মাথায় আরেকটা জিনিস আসতে পারে, ভাইয়া আরেকটা গোষ্ঠী কারা, তাই না? আরেকটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। ইলেকট্রন, এইখানে একটা জিনিস মাথায় রাখবা, এটা হতেও পারে আবার নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে, পরিস্থিতি বিবেচনায়। এখন ইংলিশে যদি বলি, সঞ্চারণশীল মানে হচ্ছে রেজোনেটিং, মানে যারা হচ্ছে ঘুরতে থাকে, মানে এক জায়গায় ফিক্স থাকে না, যে পাই ইলেকট্রনগুলা ঘুরতে পারে। এখন তোমার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে কিনা, ভাই পাই ইলেকট্রন আবার কেমনে ঘুরে, প্রশ্ন জাগবে? ইয়েস অর নো একটু জানাও। তোমার মাথায় আরেকটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া পাই ইলেকট্রন কিভাবে ঘুরবে, বা এই যে ডাবল বন্ডের ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে। সো এটার এক্সাম্পলটা একটু দেখাই দেই, দেখো পরের পেজে একটু বুঝাই। ধরো এই যে বেনজিন বলয়, বেনজিন তো চিনি আমরা, হ্যাঁ চিনলেও আবার আজকে চিনাবো। আপাতত দেখো বেনজিনে কয়টা ডাবল বন্ড আছে, তিনটা ডাবল বন্ড আছে। কয়টা ভাইয়া? তিনটা ডাবল বন্ড আছে। এখন এই বেনজিন বলয়ে যখন একটা মিথাইল মূলক আসে, মিথাইল মূলক আসে, তো মিথাইল মূলককে বলা হয় হচ্ছে ইলেকট্রন দাতা। আমি কিন্তু পুরা রেজোনেন্স এখন পড়াবো না, জাস্ট রেজোনেন্সের একটা ছোট্ট ধারণা দিব তোমাদের, কারণ রেজোনেন্স নিয়ে আমাদের দুইটা ক্লাস পরে একটা বিশাল লেকচার আছে। টোলোইনে যখন যাব রেজোনেন্স নিয়ে, রেজোনেন্স কিভাবে হয়, কোনটার কারণে কি রেজোনেন্স হয় সেগুলা। এখন জাস্ট কি করব, একটা ছোট্ট ধারণা দিব যেন হচ্ছে কাজ চালায় যেতে পারো। তো এই যে মিথাইল মূলক, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন দাতা। কি হয়? মিথাইল মূলক ইলেকট্রন দাতা। এখন তোমার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, মিথাইল মূলক ভাই ইলেকট্রন দাতা কেন? প্রশ্ন জাগে কিনা? অনেক প্রশ্নে কি ঘুরপাক খাওয়ায় ফেলতেছি, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা। সো একটু বইলো, কনফিউজড হয়ে না। আমরা জাস্ট হচ্ছে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতেছি, তোমার মনের প্রশ্নগুলাই আমি করতেছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে। সো একটু খেয়াল করো, মিথাইল মূলক কেন ইলেকট্রন দাতা, যদি একটু চিন্তা করি, একটু খেয়াল করো। এই কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এখন কার্বন আর হাইড্রোজেনের ভিতরে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে না? ইয়েস অর নট? কার্বন আর হাইড্রোজেনের ভিতরে কি আছে, একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কিনা? সবাই একটু বললো। অবশ্যই আছে। কার্বনের 2.5, হাইড্রোজেনের কত 2.1। ইয়েস অর নট? সো এখন দেখো, কার্বন হাইড্রোজেন থেকে কি করবে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে ইলেকট্রনগুলোকে কি করবে, টাইনা নিবে, তাই তো? সো এইখানে কার্বন কি করবে, নিজের দিকে হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো টেনে নিবে। টেনে নিলে কার্বনের ভিতরে কি হবে, ইলেকট্রন মেঘের ঘনত্ব কি বাইরে যাবে না কইমা যাবে বলো তো? কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলোরে নিজের দিকে টাইনা নিচ্ছে। এখন বলো, ঠিক আছে, এখন বলো যে এই যে এই কার্বন, এই কার্বনের ভিতরে ইলেকট্রন ঘনত্ব বাইরে যাবে, তো বাইরে গেলে ওকে নিজের কাছে রাখবে না, ও পাশের জনরে দিয়ে দিবে। এই কারণে কি বলা হয়, মিথাইল মূলক ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার। সো মিথাইল মূলক কি করতেছে, এই কার্বন রে ইলেকট্রন দিচ্ছে। কোন কার্বনটাকে একটু ভালোভাবে দেখো, এই কার্বনে। এখন দেখো এই কার্বনটা অলরেডি কি ডাবল বন্ড আছে না, মানে ইলেকট্রন আছে না। সো যখন এই কার্বনটা এই কার্বনের ইলেকট্রন দিবে, তো তখন এই কার্বনের ইলেকট্রনের সাথে এই যে পাই ইলেকট্রনগুলা আর এই ইলেকট্রনগুলা কি হবে, আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? সমজাতীয় চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে? সবাই একটু বলো। দেখো একদম সিম্পল ম্যাটার, এই কার্বন পাশের কার্বনটা ইলেকট্রন দিচ্ছে, এই কার্বনে অলরেডি ডাবল বন্ডে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনের বিকর্ষণ করবে। তো ধরো এই কার্বনের নাম্বার যদি ধরো এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সো একটু খেয়াল করো,
1 আর 2 এর ভিতরে পাই বন্ড আছে, তো যখন এই ইলেকট্রনগুলো আসবে, এই ইলেকট্রন আসার ফলে একটা বিকর্ষণ হবে, তো এরা কি করবে, পাশের কার্বনে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 1 আর 2 এর ভিতরে ইলেকট্রনগুলো এই বিকর্ষণের কারণে 2 আর 3 এর মাঝে দেওয়ার চেষ্টা করবে। 1 2 এর ইলেকট্রন কই চলে যাবে, 2 3 এ চলে যাবে। তো ঠিক সেম ভাবে 2 3 এ ইলেকট্রন আসার পরে 3 এর ভিতরে একটা কি প্রেসার আসবে না? দেখো এখানে ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনগুলো একটু কল্পনা করো, এই ইলেকট্রনগুলো এখানে আসছে, এখানে কি এই বিকর্ষণ হবে, তো তখন এরা এই পাশে শিফট করে দিবে, এরা এই পাশে শিফট করে দিবে। সো সবগুলার কি হবে, একটা শিফটিং হবে, তাই না? সবগুলার কি হবে, একটু ভালোভাবে বুঝছো, সবগুলার কি হবে, এই মিথাইল মূলকের ফলে মিথাইল মূলক যে ইলেকট্রন দিছে সবগুলার কি হবে, দেখো আগে এই যে 1 2 3 4 5 6, আগে 1 আর 2 এর মাঝে ছিল, এখন 2 আর 3 এর মাঝে এসে পড়ছে। আগে 3 আর 4 এর মাঝে ছিল, এখন 4 আর 5 এর মাঝে চলে গেছে। আগে 5 আর 6 এর মাঝে ছিল, এখন 1 আর 6 এর মাঝে চলে গেছে। তো সবগুলাই কি হইছে, একটা রেজোনেন্স হইছে না? মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছে। অর্থাৎ রেজোনেন্স মানে কি, পাই বন্ধনের শিফটিং। যদি বাংলায় বলি, হোয়াট ইজ রেজোনেন্স? রেজোনেন্স মানে কি, পাই বন্ড এর শিফটিং। শিফটিং মিন্স কি, সহজ খাঁটি বাংলায় বললে অবস্থানের পরিবর্তন, তাই না? অবস্থানের পরিবর্তন, বুঝছি কিনা? আবার একটু বলি, বুঝছি কিনা? বুঝলে একটু ইয়েস বা 1 লেখেন। ফেসবুক, নাহিদ ভাইরে ফোন দিবেন, কত কিছু। ফেসবুকের আর আড্ডা দিচ্ছেন কেন? অনিক ভাই প্রথম থেকে ক্লাস করেন। আচ্ছা মাশাআল্লাহ, সবাই বুঝছে। আমি আরেকবার রিপিট করি, কারণ এটা পদে পদে লাগবে। রেজোনেন্স বা শিফটিং এই কথাগুলো শুনবা। কি হয়েছে, মিথাইল মূলক ইলেকট্রন দাতা, কারণ কি কার্বন হাইড্রোজেনগুলো থেকে ইলেকট্রন নিয়ে আসে, পাশের জন্য দিয়ে দেয়। তো এই যে এই মিথাইল মূলক পাশের কার্বনের ইলেকট্রন দিছে, ওর কাছে তো আগে থেকেই ইলেকট্রন ছিল। তোমার কাছে আগে থেকে থাকলে এই ইলেকট্রন বিকর্ষণ হবে, ও পাশেরটাই দিয়ে দেয়। তো এইখানে আবার বিকর্ষণ হয়, দেখো 3 নম্বরে যখন আইসা পড়ছে, 3 নম্বরে তো আগে থেকে আসে, যখন 2 3 এর মাঝে আসে একটা বিকর্ষণের ফলে 4 5 এ চলে যায়, 5 6 এ চলে যায়। এইভাবে কি হয়, একটা শিফটিং হয়। এটাকেই কি বলা হয়, রেজোনেন্স। সো এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে বলছি, হাকেল তত্ত্ব মানতে হবে এবং 4n+2 সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যাটা 4n+2 এর হতে হবে, এবং এইখানে n হইতে হবে পূর্ণ সংখ্যা। n কি হইতে হবে ভাইয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে, পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি, 0 1 2 ডট 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 ডট, ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে স্টার্ট। ওকে, এখন এইটার আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে, হাকেল তত্ত্ব এটাও আছে, আরেকটা আছে ব্যতিক্রম নিয়ম, অথবা অর দিয়ে বুঝাই, অর দিয়ে বুঝাই, ঠিক আছে? অর হচ্ছে হাকেল নাম্বার, একটু বুঝছো, হাকেল তত্ত্বটা দুই ভাবে ব্যাখ্যা করা যায়। ইন্টারন্যাশনালে যেটা চলে সেটাও দেখায় দিচ্ছি। হাকেল নাম্বার ইকুয়াল টু সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। দুইটা দিয়ে সলভ করতে পারবা, রিটেনে আসলে এটা লিখে দিবা, আর এমসিকিউতে এটা দিয়ে সলভ করতে পারবা, সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা, বা বুয়েটে আসলে তুমি এটা দিয়েও সলভ করতে পারবা। ওকে, এইটুকু লেখা হয়েছে কিনা, তাইলে এক্সাম্পলে যাব আমরা। ওকে, এইটুকু লেখা হয়েছে কিনা, তাইলে এই হাকেল নাম্বারটা কি, ঠিক আছে, হাকেল নাম্বারটা কি সেটা তোমারে বুঝাচ্ছি, বা হাকেল নীতিটা কি সেটাও বুঝাচ্ছি। এখন হাকেল নাম্বারটা কি ভাই, হাকেল নাম্বার কোনগুলা, দেখো 2 থেকে স্টার্ট হয়, সবগুলোর সাথে 4 যোগ করো, 2 6 10, দেখো সবগুলোর ভিতরে কত, 4 এর গ্যাপ, 14 18, এই ডট 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 এইভাবে যাচ্ছে। হাকেল নাম্বার কি, 2 6 10 14 18, মানে মনে রাখবা 2 থেকে স্টার্ট, ইন্টারভাল কত করে, সবাই একটু কমেন্ট করো, ইন্টারভাল কত করে, সবাই একটু বলো, 2 থেকে স্টার্ট, ইন্টারভালটা কত করে, 4 করে। ওকে, এইটা এমসিকিউ সলভ করার জন্য একদম পানিভাত টেকনিক। এখন আসো আমি তোমার একটু হাকেল নীতির মাধ্যমে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক সেটা আমরা বাইর করব। এখন আমি তোমাদের 100% অ্যাটেনশন চাই, কারণ এই যে এখন যেটা পড়াবো,
এখন যেটা পড়াবো এটা তোমার একাডেমিকে আসবে, আর একাডেমিকে যদি আসার চান্স 30% হয়, অ্যাডমিশনে আসার চান্স 70%। মানে গুরুত্বটা বুঝতেছো? এখন যে টপিকটা পড়াবো, একাডেমিকে আসার চান্স 30% হইলে অ্যাডমিশনে আসার চান্স কত? 70%। মানে তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দাও, ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, যেখানেই যাও এই হাকেল তত্ত্ব থেকে প্রশ্ন আসবে। একাডেমিকে সহজ সহজগুলো আসবে, আর অ্যাডমিশনে একটু ক্রিটিক্যালগুলো আসবে। ওকে, এখন আসি আমরা একটু প্র্যাকটিস করব হাকেল নাম্বার। সো এটা আমি একবারে এইখানেই প্র্যাকটিস করি। খেয়াল করো, টাইটেলটা দেই, কোনটি অ্যারোমেটিক কোনটি অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, সো ফার্স্ট অফ অল 3টা এক্সাম্পল দিচ্ছি। দেখো এটার নাম কি? দেখো এটা একটা চাক্রিক যৌগ, তাই শুরুতে একটু বড় করে আঁকি। হ্যাঁ, একটু বড় করে আঁকি। চাক্রিক যৌগ সাইক্লো বলা হবে, আর 3টা কার্বন আছে, 1 2 3। সাইক্লো কি বলবো? প্রোপিন, যেহেতু একটা ডাবল বন্ড আছে, তো এটা সাইক্লোপ্রোপিন। তো এই সাইক্লোপ্রোপিনের মাথায় আমি একটা ক্যাটায়ন দিয়ে দিচ্ছি, আর একটা কি করতেছি? সাইক্লোপ্রোপিন অ্যানায়ন দিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের কি বলছি? অ্যানায়ন যদি থাকে, ঠিক আছে, অ্যানায়ন যদি থাকে, ওকে, তাহলে সেটাকে কি ধরে নিতে হবে? সবাই বলেন, অ্যানায়ন যদি থাকে সেটাতে কি ধরে নিতে হবে? লোন পেয়ার ধরে নিতে হবে। ওকে, অ্যানায়ন থাকলে সেটাকে লোন পেয়ার ধরে নিতে হবে। ওকে, ধরে নিচ্ছি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন আসেন, আমাদের প্রথম শর্ত কি চেক করার জন্য? প্রত্যেকটা কার্বন sp2 কিনা, তাই না? প্রথম শর্তটা কি বলছিলাম? সমতলীয় চাক্রিক, ডাবল বন্ড দুইটাই আছে। দ্বিতীয় শর্তটা কি ছিল? প্রত্যেকটা কার্বন sp2। এইটা sp2, এইটা sp2, এটা কি হবে বলেন তো? একটু আগে দেখাইছিলাম sp3। তাহলে বলেন এই যৌগটাতে যখনই sp3 পেয়ে গেছি, আমাদের প্রথম শর্তটা কি ছিল? প্রত্যেকটা কার্বন sp2 হইতে হবে। সো যখনই আমি sp3 পেয়ে গেছি, আমার কি আর চেক করা লাগবে? তো এটা বলেন কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক, তাই না? অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার? অনেক তোমার বড় ভাইয়ারা আপুরা এগুলো মুখস্থ করে, বাট আমি চাই তোমরা মুখস্থ করো না, ঠিক আছে? ওকে, রাকিব হাসান করো না ভাইয়া, কি বলে এটারে, বাজে কমেন্ট করো না, এগুলো আমরা বুঝি, ঠিক আছে? তুমি হয়তো বা বলছো বাংলাদেশ আওয়ামী লীগ করো না, বাট এগুলা বন্ধুদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। BAL ক্লাসে লেখার জিনিস না। ওকে, এটা বাংলাদেশ আওয়ামী লীগ তুমি ডিটেলসে লিখবা, অনেক বন্ধুরা তোমাদের এগুলো বুঝবে না। ওকে, ক্লিয়ার? আসো ভাই, রিক্যাপ। ওকে, মুশফিক বুঝাচ্ছি। মুশফিক একটু তুমি কমেন্ট করবা যে প্রথম 3টা রুল যেটা পড়াইছি এটা বুঝছো কিনা, প্রথম 3টা রুল লেখছো কিনা। বুঝার আগেও তুমি বলো ভাইয়া লেখছো কিনা। আচ্ছা, লেখছো, ঠিক আছে। প্রথম রুলটা কি ছিল? সমতলীয় চাক্রিক হইতে হবে, চাক্রিক হইছে। তারপরে কি বলছিলাম? মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ড আছে, ঠিক আছে, ডাবল বন্ড আছে। দেন থার্ডলি ভাইয়া কি বলছিলাম? থার্ডলি যে হচ্ছে প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইতে হবে। প্রত্যেকটা কার্বন কি বলছিলাম? sp2 সংকরিত হইতে হবে। এখন দেখো এই কার্বনটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে sp2, এই কার্বনটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে sp2, বাট এই কার্বনের সবগুলাই সিঙ্গেল বন্ড। দেখো 1টা 2টা 3টা 4টা, এই সিঙ্গেল বন্ডগুলোতে কি আছে? হাইড্রোজেন আছে। সো এটা কি? sp3 সংকরিত। এখন বুঝছো মুশফিক? সো যখন প্রত্যেকটা কার্বন sp2 হবে না, যে কোনো একটা sp2-র বাইরে অন্য কিছু হবে, তখন সেটা চোখ বন্ধ করে আমরা কি বলবো? এটা অ্যারোমেটিক যৌগ নয়। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, নাইস। আসুন সামনে যাই, পরেরটা দেখি আমরা। পরেরটা দেখেন, এই কার্বন এই দুইটা তো sp2, কারো কোনো কনফিউশন আছে? এই যে এই কার্বন এই দুইটা যে sp2, কারো কোনো কনফিউশন আছে? নাই। ভাইয়া কি বলছিলাম?
যদি প্লাস চার্জ হয় বা মাইনাস চার্জ হয় তাও sp2 হয়ে যাবে। কেন? কারণ প্লাস চার্জ হইলে, খেয়াল করো, প্লাস চার্জ হইলে কি হচ্ছে, মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে আর একটা প্লাস চার্জ, এটা বোঝাচ্ছে। তো সিগমা বন্ড তিনটা, লোন পেয়ার নাই, তো তখন কি হবে, টোটালটা কি হবে, 3 যোগ 0 3 হবে। 3 হইলে কি বলছিলাম আমি, sp2। বুঝা গেছে? তারপরে দেখো এটাও কি হবে, sp2, কারণ এইখানে কি সিগমা বন্ড দুইটা, লোন পেয়ার কয়টা রে বাবা, লোন পেয়ার একটা, তো টোটাল কত, 3 হইলে কি বলছিলাম, sp2। আচ্ছা, এখন আসো, এইখানে তো দ্বিতীয় শর্তটা পাস করলাম, সবগুলাই sp2। এখন বলো, সবগুলো sp2 হয়ে গেছে, এখন কি এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, বলো? এখন কি এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? আচ্ছা, অনেকে বলতেছে অ্যারোমেটিক, অনেকে অ্যান্টি অ্যারোমেটিক বলতেছে। আমরা মানে এই অবস্থায় বলে দিতে পারবো না, কারণ আমাদের এখন হাকেল নীতি দিয়ে চেক করতে হবে। আমাদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা বলো তো? এখানে পাই বন্ধন কয়টা আছে ভাইয়া বলো তো? পাই বন্ধন কয়টা? এখানে পাই বন্ড কয়টা আছে? পাই বন্ড একটা। তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন, একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 2টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা আছে। ক্লিয়ার? পাই বন্ড একটা, পাই ইলেকট্রন 2টা। আচ্ছা, তা আমাদের সূত্রটা কি ছিল? 4n + 2 = পাই ইলেকট্রন সংখ্যা, তাই না? পাই ইলেকট্রন সংখ্যা। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, দেখেন 4n + 2, পাই ইলেকট্রন কয়টা ভাইয়া? সবাই একটু বলো, পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন 2টা। সো আমি 2 দিয়ে দিলাম পাই ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো 4n = কত আসে? 2 - 2 = 0। তাহলে n = কত আসে? 0। এখন তুমি বলো, n যদি 0 হয়, ভালোভাবে দেখো, n যদি 0 হয়, খেয়াল করো, n যদি 0 হয় তাহলে কি হবে কি না? অবশ্যই, কারণ আমাদের শর্তটা কি ছিল? nটা পূর্ণ সংখ্যা ছিল। তাহলে এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক বলেন তো স্যার? এইটা অ্যারোমেটিক, ইয়েস। সো n 0, তাই অ্যারোমেটিক। এখন এটা তো মানে ধরো খ নাম্বারে আসলো, তখন লিখে দিলে এইভাবে। আর যদি এমসিকিউতে আসে, আমরা হাকেল নাম্বারটা মনে আছে? হাকেল নাম্বার কত বলো তো ভাইয়া? হাকেল নাম্বার 2, 6, 10। মনে পড়ে কিনা হাকেল নাম্বার? 2, 6, 10, 14, 18। এখন দেখো পাই ইলেকট্রন সংখ্যা কি? কয়টা? 2টা। এটা কি হাকেল নাম্বারের সাথে ম্যাচ হয়? দেখো প্রথমেই তুমি সলভ করে ফেলতে পারো, পাই ইলেকট্রন বাইর করলেই সলভ করে ফেলতে পারো। এটা কি হাকেল নাম্বারের সাথে ম্যাচ হয়? অবশ্যই ম্যাচ হয়। পাই ইলেকট্রন কয়টা? 2টা। হাকেল নাম্বার কত? 2। তাইলে কি তুমি যখন পাই ইলেকট্রন বাইর করছো, তখনই কিন্তু তুমি মনে মনে ধরে নিতে পারবা যে এটা অ্যারোমেটিক। সো ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু হাকেল নাম্বার। বুঝতে পারছো? দুইভাবেই সলভ করা যায়। সো কোনটা ইজিয়ার, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা? কোনটা ইজিয়ার অ্যান্ড ফাস্টার বলেন? কোনটা ইজিয়ার অ্যান্ড ফাস্টার? নিলয় সিনহা বলছে এক্সেপশন আছে নাকি আবার? না, এক্সেপশন নাই ভাই, এক্সেপশন নাই। বুঝতে পারছো? এক্সেপশন নাই। ক্লিয়ার? ওকে, এখন আসেন এইটা দেখি আমরা। এইটা খেয়াল করো, এইখানে আমাদের প্রথমত কি বের করতে হবে? এখন আমরা তো একটা ধাপ পর্যন্ত আইসা পড়ছি এইখানে, তাই না? এই জায়গাটায় তো আমরা একটা ধাপ পর্যন্ত আইসা পড়ছি স্যার, আইসা পড়ছি কিনা? ইয়েস অর নট? আইসা পড়ছি। সো এখন বলো, এই যে এখানে পাই ইলেকট্রন কয়টা? পাই ইলেকট্রন কয়টা সবাই একটু বলো? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? এই এসি 28 দিছো কেন? আর কমায় দাও। সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? অনেকে বলতেছে 2টা, অনেকে বলতেছে 4টা। ঠিক আছে? সো একটু খেয়াল করো, এই যে লোন পেয়ার যেটা আছে, দেখো লোন পেয়ারটা কি করবে? এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। মনে রাখবা, যখনই লোন পেয়ার থাকবে এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। ক্লিয়ার? যখনই লোন পেয়ার থাকবে সেটা কই পার্টিসিপেট করবে ভাইয়া? সেটা কই পার্টিসিপেট করবে? রেজোনেন্সে পার্টিসিপেট করবে। ওকে, ক্লিয়ার থাকতে হবে। তাহলে দেখো, এই ডাবল বন্ডের আছে 2টা,
এই ডাবল বন্ডে আছে, ওই যে ওইখানে আছে দুইটা, তো পাই ইলেকট্রন কয়টা? টোটাল 4টা। এইখানে পাই ইলেকট্রন সমান সমান ডাবল বন্ডের ইলেকট্রন প্লাস লোন পেয়ার। তো এটা কত হইল? 2 + 2 সমান সমান কয়টা? 4টা। এখন বলেন পাই ইলেকট্রন কয়টা? 4টা। ক্লিয়ার? পাই ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা। ডান 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 ডান। পাই ইলেকট্রন 4টা। এখন বলেন এটা কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? দেখেন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? অ্যান্টি অ্যারোমেটিক। তোমরা দেখার সাথে সাথে এইবার বলে দিছো, কারণ কি এটা হাকেল নাম্বারের সাথে মিলে না। এটা কি হাকেল নাম্বারের সাথে মিলে না, তোমরা দেখার সাথে সাথেই বলে দিছো যে এটা অ্যান্টি অ্যারোমেটিক। খেয়াল করো, খেয়াল করো, আমরা একটু মিলাই। 4n + 2 সমান সমান কত? 4, তাই না? 4n সমান সমান 2, n সমান সমান কি? হাফ। n কি ফ্র্যাকশন হইতে পারবে? n কি ফ্র্যাকশন হইতে পারবে? স্যার বলেন। আমাদের হাকেল নীতি অনুযায়ী nটা কি হইতে হবে? ইন্টিজার হইতে হবে বা পূর্ণ সংখ্যা হইতে হবে, তাই না? n কখনো ফ্র্যাকশন হইতে পারবে? কখনো 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 ফ্র্যাকশন হইতে পারবে না। সো আমরা এইখানে 4 দেখেই বুঝে ফেলছি যে এটা হাকেল নাম্বারের সাথে মিলে না, এটা অ্যারোমেটিক হবে না। বুঝতে পারছো? এখন কোনটা সহজ লাগে? কোনটা সহজ লাগে? প্রথমটা না দ্বিতীয়টা? বলো। দুইটাই ইজি, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এখন আমি জানি এখানে অনেকগুলা পাপি আছো তোমরা যারা মুখস্থ করে ফেলছো প্লাস চার্জ থাকলেই অ্যারোমেটিক, মাইনাস চার্জ থাকলেই অ্যান্টি অ্যারোমেটিক, তাই না? অনেক পাপে একটা শর্টকাট বাইর করে ফেলছো না? হ্যাঁ, প্লাস চার্জ থাকলেই অ্যারোমেটিক, মাইনাস চার্জ থাকলেই অ্যান্টি অ্যারোমেটিক। কারা কারা আছো? মানে আমি যখন প্রথম দিন পড়ছিলাম আমি এরকম একটা শর্টকাট বাইর করছিলাম, ঠিক আছে? পরে কিছুক্ষণ পরে একটা বিশাল ছেঁকা খাইছি, ঠিক আছে? সো আসেন আসেন আমরা একটু চেক করি, আরেকটা কনটেক্সট চেক করি আমরা, তাইলে হবে। আরেকটা এক্সাম্পলের দিকে আমরা আগাই। এটার নাম কি সবাই একটু বলেন তো? এটার নাম কি? হোয়াটস দ্য নেম অফ দিস? সবাই একটু বলো। এটা হচ্ছে সাইক্লোপেন্টেন। আচ্ছা, একটা যদি দাগ দিয়ে দেই ডাবল বন্ড, এটার নাম কি হয়ে যাবে? ধরো একটু আগে সাইক্লোপেন্টেন ছিল, এখন কি হয়ে যাবে? সাইক্লোপেন্টিন। আচ্ছা, আরেকটা ডাবল বন্ড যদি দিয়ে দেই, নাম কি হয়ে যাবে? সাইক্লোপেন্টা ডাইইন, তাই তো? সো আরেকটা ডাবল বন্ড দিলে নাম কি হয়ে যাবে? সাইক্লোপেন্টা ডাইইন। আচ্ছা, এরকম 3টা সাইক্লোপেন্টা ডাইইন আঁকি আমরা। হ্যাঁ, এগুলা কি আমাদের স্বপ্নের ঘর, ঠিক আছে? এই ঘরে কারে রাখবা? এই স্বপ্নের ঘরে কারে রাখবা বলো তো? ঘরগুলো সুন্দর না? প্রিয় অভিভাবককে রাখবো, তাই না? আয়না ঘর, ওয়াও। আচ্ছা, ধরে নিলাম এগুলো স্বপ্নের আয়না ঘর। ওকে ওকে, রেডি রেডি। একজন বলতেছে সাকিব বাইরে রাখবে। আচ্ছা আসেন, স্বপ্নের আয়না ঘরে যারাই রাখতে চাও মনে মনে তার নাম লিখে দিও, বা ধরো কেউ জীবনে তোমার একবার কষ্ট দিচ্ছে, এরকম একটা স্বপ্নের আয়না ঘর আইকা তার নামটা লিখে তারা দিয়ে দিবা, বা তারা চিঠি পাঠিয়ে দিবা, দেখবে একদম কলেজা মলেজা কাইপা শেষ, ঠিক আছে? ওকে আসেন। সো সাইক্লোপেন্টা ডাইইন। সো একটা দিলাম ক্যাটায়ন, একটা দিলাম অ্যানায়ন। ক্যাটায়নে তোমার ভালো মানুষের রাখো, অ্যানায়নে হাসু আপারে রাইখে দিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আসেন, হাসু আপাত না, হাসু বুবু। ওকে, এখন দেখো, খেয়াল করো, সাইক্লোপেন্টাডাইন, সাইক্লোপেন্টাডাইন ক্যাটায়ন, সাইক্লোপেন্টাডাইন অ্যানায়ন। ওকে, সো খেয়াল করি
এইখানে এই কার্বনটা sp2, এই কার্বনটাও sp2। তোমরা কি একমত কিনা? কারণ এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে, এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে। এটাও sp2, এটাও sp2। ক্লিয়ার? এটা কি হবে স্যার বলেন তো? এটা কি হবে? এটা কি হবে? এটা হবে sp3। ওকে, এটা কি হবে? sp3 হবে। ওকে, নাইস। আচ্ছা আসেন সামনে যাই। এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2। এটা কি হবে? প্লাস চার্জ। বলেন, প্লাস চার্জ। হাদিকা ফেরদৌস বলছে sp3 কেন? এতক্ষণ পর এসে বলে sp3 কেন? কারণ প্রত্যেকটা বন্ডই এই কার্বনের সিঙ্গেল বন্ড। এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানেও একটা হাইড্রোজেন আছে। এটা কি হবে? প্লাস চার্জ থাকলে একটু আগে দেখছি আমরা sp2, মাইনাস চার্জ থাকলেও কি sp2, আর বাকিগুলো তো sp2ই হবে। আচ্ছা, যেটা sp3 আছে তারা কি আমরা গণায় ধরবো না আগেই বাদ? ওকে, আমাদের এই মজলিসে আসার অধিকার রাখে? আমরা যে এত সুন্দর একটা মজলিস, ঠিক আছে, ও আগেই বাদ, ও বাদ, ওর দরকার নাই। ঠিক আছে, শেষ, অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, গেট আউট, ওর ঢুকারই দরকার নেই। এখন আসলে এই দুইজনে নিয়ে খেলা। ঠিক আছে, এখন এই দুইজনে নিয়ে খেলায় দেখেন এখানে পাই ইলেকট্রন কয়টা? সঞ্চরণশীল পাই ইলেকট্রন। সবাই সবাই বলো, সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? এটাই দুইটা, এটাই দুইটা, তাই না? একটা ডাবল বন্ডে কয়টা থাকে? একটা ডাবল বন্ডে কয়টা থাকে? একটা ডাবল বন্ডে দুইটা ইলেকট্রন থাকে। সো এইখানে দুইটা আছে, এইখানে দুইটা আছে, টোটাল কয়টা হইল? চারটা। পাই ইলেকট্রন চারটা। মাথায় রাখবা, পাই বন্ড দুইটা। আমি বারবার বলতেছি তোমাদের, পাই বন্ড কয়টা রে বাবা? পাই বন্ড দুইটা। পাই ইলেকট্রন কয়টা? চারটা। ক্লিয়ার? পাই বন্ড দুইটা, পাই ইলেকট্রন চারটা। ওকে, ডান। আচ্ছা, তারপরে খেয়াল করো, এইখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কয়টা? সবাই একটু বলো, এইখানে পাই ইলেকট্রন কয়টা রে বাবা? দেখেন তো, এই যে লোন পেয়ার রে, আমি মাইনাস চার্জের লোন পেয়ার ধরতে বলছি না? এটা কি রেজোনেন্সে পার্টিসিপেট করবে কি করবে না স্যার বলেন? রেজোনেন্সে পার্টিসিপেট করবে না? অবশ্যই করবে। তো পাই ইলেকট্রন কয়টা? 2, 4, 6টা। এখন তোমরাই বলো, তোমরাই বলো কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক না। এখন তো চোখের দেখায় বলে দিতে পারবা। এই ভাই লোক, বেহেন লোক, না ভাইও আর বেহেনও, হিন্দি ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ, হিন্দি ভাষায় কথা না বলতে পারলে পলাইতে পারবো না, সেফ এক্সিট হবে না। কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যান্টি অ্যারোমেটিক? দেখো এখানে চারটা। হাকেল নাম্বারে 4 বলে কোনো শব্দ আছে? এই স্যাররা বলেন না কেন? হাকেল নাম্বারে 4 বলে কোনো শব্দ আছে? 4 বলে কোনো, হাকেলের ডিকশনারিতে 2, 6, 10, 14, 4 বলে কিছু নাই হাকেলের ডিকশনারিতে। সো ঠিক আছে, সো এটা কি অ্যান্টি অ্যারোমেটিক, পাশের বাসার আন্টি। হ্যাঁ, পাশের বাসার আন্টির থেকেও জঘন্য, অ্যান্টি অ্যারোমেটিক। ওকে, তারপর আসো, তারপর আসো, খেয়াল করো, এই দুইটা এই দুইটা চারটা, এখানে আছে দুইটা। ঠিক আছে, চারটা আর দুইটা 6টা। ঠিক আছে, চারটা আর দুইটা 6টা। সো এটা খেয়াল করো, 2, 2, 4 আর 2, 6। সো খেয়াল করো, পাই ইলেকট্রন কয়টা রে বাবা? পাই ইলেকট্রন 6টা। সো এইখানে 6 বলে কোনো ওয়ার্ড আছে? 6 বলে কোনো ওয়ার্ড আছে হাকেলের ডিকশনারিতে? অবশ্যই আছে। সো এটা কি অ্যারোমেটিক। পাশের বাসার আন্টির কথা শুনে এটা কথা মনে হইল। হ্যাঁ, ঠিক আছে। আমার ছোট বোন, বুঝছো, এইচএসসি 26 ব্যাচ। তো সো এই পাশের বাসার আন্টিরা কম্পেয়ার করে না, তো আমার আম্মুর সাথে এক আন্টি দেখা করতে আসছে, আমাদের 2 ফ্ল্যাট উপরে বা নিচে। মানে অনেক পড়ালেখার কম্পেয়ার, এই সেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ,
আমার আপন বোন। সো ওই আন্টি এসে আম্মুরে বলতেছে, ভাবি জানেন আমার ছেলেরে তো এসিএসে ভর্তি করাইছি, মানে 26-এর করছে, সো অনেক ভালো পড়ায়, আপনার মেয়েরে তো ভর্তি করাইলেন না এখনো কোথাও, বা কোনো অ্যাক্টিভিটিও দেখি না, কোনো কোচিং টোচিংয়েও যায় না, ঠিক আছে, কি হবে, ভবিষ্যৎ তো অন্ধকার। তো আবার আম্মা আবার জিজ্ঞেস করলো কই ভর্তি করাইছেন, বলে এসিএসে। তখন আম্মু পয়লা দিছে ও এসিএস এর ছোট বোন। সো পাশের বাসার আন্টিরা না কখনো শান্তি দিবে না, ঠিক আছে। সো আমারে মানে ওনারা মনে হয় হয়তো নতুন আসছে, বা আমিও তো এত মানে বাসায় থাকি না, ধরো বাসায় ঢুকি বের হই আর সারাদিন নিজের রুমে থাকে আর অফিস এই। যাই হোক, অনেক মজা পাইছে, আর পাশের বাসার আন্টির কথা শুনলে ওই গল্পটা মনে পড়ে। আসো পড়ালেখায় ফিরি আর কি। ওকে, সো পরেরটাই যাই, রেডি? ওকে, আমরা এখন আসা আর চমৎকার একটা এক্সাম্পল দেখি। এটা চট করে শেষ হয়ে যাবে। এটার নাম কি তোমরা বলো তো? এই বাক্সতে কারে রাখবা? এই ভবনে, এই ভবনের নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? এই ভবনের নাম কি? বেনজিন। ওকে, তারপর আসো, এই একটা বেনজিন, এর সাথে যদি আরেকটা বেনজিন জোড়া লাগিয়ে দেই, তার নামটা কি হবে বলেন তো? এই বেনজিনের সাথে যদি আরেকটা বেনজিন জোড়া লাগিয়ে দেই, নাম হয়ে যাবে ন্যাপথালিন, ঠিক আছে? ন্যাপথালিন তোমরা বাসায় ইউজ করো না? ন্যাপথালিন, আরে বাংলা বানান পারি না, তাও তোমরা দেখে নিও, ন্যাপথালিন। ওকে, এই ধরো একটা বেনজিন, এই নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, মজা করে বলতেছে দেখে কিন্তু আবার বুঝো না যে এটা মজার জিনিস। 3টা বেনজিন যদি পাশাপাশি থাকে, এটারে কি বলবো বলেন তো স্যার? 3টা বেনজিন যদি পাশাপাশি থাকে, এটারে কি বলবো আমরা স্যার বলেন তো? অ্যানথ্রাসিন, ঠিক আছে? এটারে কি বলবো? অ্যানথ্রাসিন। লিখে রাখো সবাই, হ্যাঁ, অ্যানথ্রাসিন। 3টা বেনজিন যদি পাশাপাশি থাকে, অ্যানথ্রাসিন। সো এখন একটু খেয়াল করো, এখানে সবগুলা কার্বনই sp2। দেখো বেনজিনের দিকে যদি তাকাও, কোনোটা কি ডাবল বন্ড ছাড়া পাবা? কোনো কার্বন বলো তো, কোনো একটা কার্বন কি দেখতেছো ডাবল বন্ড ছাড়া? ইয়েস অর নো বইলো সবাই। কোনো একটা কার্বন কি তুমি দেখতেছো ডাবল বন্ড ছাড়া? ওই ভাই বলো না কেন? কোনো একটা কার্বন নাই ডাবল বন্ড ছাড়া। ন্যাপথালিনে আসেন, এইখানে তোমার একটু কনফিউশন লাগতে পারে, ভাই ডাবল বন্ড ছাড়া এখানে কিছু পাইতে পারি। সো এখানে দেখো, এখানেও ডাবল বন্ড ছাড়া কিছু নাই। দেখো এই কোনার কার্বন দুইটা দিয়ে আমি টাচ করি, ডাবল বন্ডের সাথে অ্যাটাচ আছে। এই কার্বনগুলারে টাচ করি, দেখো ডাবল বন্ডের সাথে অ্যাটাচ আছে। এই কার্বনগুলাও কি ডাবল বন্ডের সাথে অ্যাটাচ আছে। এই কার্বনটা আর এই কার্বনটা দেখো দুইটাই ডাবল বন্ডের সাথে কানেক্টেড, এইখানেও ডাবল বন্ডের সাথে কানেক্টেড। সো প্রত্যেকটা কার্বন এইখানে ডাবল বন্ডের সাথে কানেক্টেড। ইয়েস অর নো? ইয়েস অর নো? কেউ কি সিঙ্গেল আছে এইখানে? কোনো হতভাগা আছে সিঙ্গেল? নাই, সবাই ডাবল বন্ডে আবদ্ধ, ঠিক আছে? সো এইখানে আসো, ঠিক আছে, এইখানে আসো, এইখানেও কি সবগুলাই ডাবল বন্ডের সাথে কানেক্টেড। ওকে, হাদিকা ফেরদৌস বলছে আমি সিঙ্গেল। সিঙ্গেলই থাকো ভাই, প্রেম মানে ধ্বংস, ঠিক আছে? প্রেম ভুলেও, ডাবল হওয়ার কথা ভুলেও মাথায় আনবা না, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, শেষ, ধ্বংস। এখন আসো, এখন আসো। সো সবগুলা কার্বনই ডাবল বন্ডের সাথে অ্যাটাচ, ঠিক আছে? সবগুলা কার্বনই ডাবল বন্ডের সাথে অ্যাটাচ। সো প্রত্যেকটা কার্বনকে আমরা কি বলতে পারি, কোন সংকরিত বলতে পারি বলো তো? প্রত্যেকটা কার্বন sp2, ইয়েস অর নট? প্রত্যেকটা কার্বন কি sp2? ওকে, প্রত্যেকটা কার্বন কি sp2 সংকরিত। নাইস, এভরি কার্বন ইজ sp2। সো sp2 নিয়ে আমার কোনো ঝামেলা নাই, আমি আলাদাভাবে আর লিখলাম না, প্রত্যেকে sp2, ঠিক আছে? এখন আসো, এখন আসো, খেয়াল করো। এখন আমার পাই ইলেকট্রন সংখ্যা দেখতে হবে। এখানে পাই ইলেকট্রন কয়টা ভাই? সবাই বলো, 3টা ডাবল বন্ড আছে, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 6টা। এখানে পাই ইলেকট্রন কয়টা স্যার বলেন তো?
3 2 5টা ডাবল বন্ড আছে, পাই ইলেকট্রন কয়টা বলো তো? 5টা ডাবল বন্ড থাকলে 10টা। আর এইখানে পাই ইলেকট্রন কয়টা সবাই একটু কমেন্ট করো, এটা আমি আর বলবো না। অ্যানথ্রাসিনে পাই ইলেকট্রন কয়টা? 14টা। এখন দেখো সবগুলো হাকেল নাম্বারের সাথে মিলাও। হাকেল নাম্বার 2 6 10 14 18, এটা কি হাকেল নাম্বার? ইয়েস অর নট? সো প্রত্যেকে কি অ্যারোমেটিক? প্রত্যেকে কি অ্যারোমেটিক বলতে পারি? ঠিক আছে, প্রত্যেকে অ্যারোমেটিক না? ইয়েস, এভরিওয়ান ইজ অ্যারোমেটিক। কারো কোনো কনফিউশন আছে? পরের এক্সাম্পলে যাইতে পারি আমরা। কারো কোনো কি কনফিউশন আছে বলো? কারো কোনো কনফিউশন নাই? ওকে, লেটস গো। আমরা একটু সামনে যাই। এখন আসেন, এখন 4টা এক্সাম্পল লিখব। 4টা এক্সাম্পল অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক এটা জানার আগে এদের নামটা জানা কি ফরজ। আমি আবারও বলতেছি, যে 4টা এক্সাম্পল লিখবে এদের নাম জানা কি সবাই একটু বলো। এইচএসসি পরীক্ষা, তোমরা তো বসবা না 24 ব্যাচের মতো কান্দাকাটি করবা? পরীক্ষা দিবা না তোমরা? হ্যাঁ, 25 ব্যাচ পরীক্ষা কিন্তু দিতে হবে তোমাদের। হ্যাঁ, তোমরা আর ছাড় পাবা না। 24 ব্যাচ হয়তো বা আন্দোলন সংগ্রামের কারণে কিছু একটা হইতে পারে, তাও জানি না কি হবে, তোমাদের পরীক্ষা লাগবেই। ঠিক আছে, কারো তোমরা ওই আন্দোলন করতে ভুলেও যায় না। এখন আসো, এখন খেয়াল করো, এই যে 4টা নাম বলতেছে এগুলো এইচএসসিতেও আসবে, তোমার ভার্সিটি অ্যাডমিশনেও আসবে। আর যদি বুয়েট প্রিলিতে কখনো সহজ প্রশ্ন হয় তাও আসতে পারে। ঠিক আছে, এই যে এটার নাম যেটা লিখতেছি, এটার নাম হচ্ছে পিরিডিন। এটার নাম কি? পিরিডিন। ওকে, এটার নাম কি? পিরিডিন। নাম জানা ফরজ, লিখে রাখো, খাতায় লিখে রাখো, যেগুলোর নাম জানা ফরজ, মুখস্থ করতে হবে। টিএম, টাটকা মুখস্থ। ওকে, তারপর দেখো, চেহারাটা চিনে রাখো, প্যাচ লাগায় তোমার বড় ভাইয়েরা। এটার নাম হচ্ছে পাইরল। দেখো, পিরিডিন আর পাইরলে সবচেয়ে বেশি প্যাচ লাগায় তোমার ভাইয়েরা। তুমি কি প্যাচ লাগাবা? একটা পিরিডিন একটা পাইরল, একটা পিরিডিন একটা পাইরল, দুইটার কি চেহারা ভিন্ন? ইয়েস অর নট? চেহারা কি ভিন্ন নাকি? ঠিক আছে, সো পিরিডিন আর পাইরল। ওকে, এখন আসো, তারপরে আসো, এটার নাম হচ্ছে ফিউরান। এটার নাম কি? ফিউরান। এটার নাম কি? ফিউরান। এন্ড দেন এটার নাম কি? এটার নাম হচ্ছে থায়োফিন। তাহলে পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন। ক্লিয়ার? এখন আসো, এগুলো কি অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক এগুলো আমাদের একটু দেখতে হবে, কারণ পরীক্ষায় দেখো খ নাম্বারে একবার আসছে, বিগত কয়েক বছরের অনুধাবনমূলক প্রশ্ন যদি দেখি, খ নাম্বারে একবার আসছে নেপথালিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, প্রমাণ করো। খ নাম্বারে আসছে। আবার খ নাম্বারে একবার আসছে ফিউরান অ্যারোমেটিক হাইড্রোকার্বন, প্রমাণ করো। তো নেপথালিনেরটা প্রমাণ করতে পারবা তোমরা হাকেল নিয়ম দ্বারা? নেপথালিন। এখন ফিউরানেরটা প্রমাণ করার পালা, তাই না? ফিউরানেরটা প্রমাণ করার পালা। এখানে একটা জিনিসই দেখাবো তোমাদের। দেখো কার্বন কারা আছে, দেখো বেসিকটা একটু দেখো। নাম হয়তো বা শিখছো, বাট এখানে তো আমরা নামের পাশাপাশি, ঠিক আছে, নামের পাশাপাশি আমাদের তো ইয়াটাও দরকার, কাজটাও দরকার। সো এই যে এই কর্নারগুলা যেগুলো মার্ক করছে এগুলা কার্বন। এখন দেখো তো এই মার্ক করা কার্বনগুলো কি sp2 কিনা দেখো তো। এই কার্বনটা ডাবল বন্ডে অ্যাটাচ, sp2 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 sp2। নাইট্রোজেন নিয়ে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, নাইট্রোজেন নিয়ে আমাদের কোনো কাজ নাই। নাইট্রোজেনেও লোন পেয়ার আছে, বাট এই লোন পেয়ারের কাজ নাই আমাদের, ঠিক আছে। তো এখানে পাই ইলেকট্রন কয়টা দেখো তো, 1 2 3টা। তো পাই ইলেকট্রন টোটাল কয়টা? পাই ইলেকট্রন, পাই বন্ড 3টা, পাই ইলেকট্রন 6টা, সঞ্চরণশীল পাই ইলেকট্রন। এটা সঞ্চরণে এই মুক্তজোড় ইলেকট্রনটা রেজোনেন্সে পার্টিসিপেট করে না, কারণ নাইট্রোজেনের 3টা হাত এখানে ফিল হয়ে গেছে। ওকে, পাই ইলেকট্রন কয়টা বাবা? 6টা। তো এটা হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে, সো অবশ্যই ম্যাচ করে, অবশ্যই কি এটা অ্যারোমেটিক। তারপর দেখো এই যে নাইট্রোজেনে এইখানে
দেখো নাইট্রোজেনের 3টা হাত ফুলফিল হয়েছে, বাট এইখানে দেখো নাইট্রোজেনের কি আছে, একটা লোন পেয়ার আছে ভিতরের দিকে, তাই না? দেখো নাইট্রোজেনের 2টা হাত আছে, 2টা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের সাথে, এটা লোন পেয়ার আছে না? এই লোন পেয়ারটা কি করবে, এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, কারণ এইখানে এই যে ডাবল বন্ডের হাতটা ফাঁকা আছে, তো এখানে পাই ইলেকট্রন কয়টা হবে বলো তো? এই যে নাইট্রোজেনের লোন পেয়ার যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে, সেম ভাবে এই অক্সিজেনের ভিতরের লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, সালফারের ভিতরের লোন পেয়ারটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। বুঝতে পারছো কারা রেজোনেন্সে পার্টিসিপেট করবে? কারণ এখানে ডাবল বন্ড নাই, সালফারের সাথে ডাবল বন্ড নাই, অক্সিজেনের সাথে ডাবল বন্ড নাই, নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড নাই, তাই তাদের লোন পেয়ারগুলা এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। কিন্তু এই যে এইখানে দেখো এই নাইট্রোজেনের সাথে কি ডাবল বন্ড আছে না? ইয়েস অর নট? সবাই একটু বলো, আছে কি না? এই নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড কানেক্ট থাকায় এই লোন পেয়ারটা এই রেজোনেন্সে পার্টিসিপেট করবে না। বাট এইখানে নাইট্রোজেন, এই অক্সিজেন, এই সালফার, এদের ডাবল বন্ডটার এদের সাথে ডাবল বন্ড কানেক্টেড নাই, তাই লোন পেয়ারগুলো কি করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করবে। লাউড অ্যান্ড ক্লিয়ার? সবাই একটু বলো লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। ওকে, নাইস, মাশাল্লাহ। ওকে, তোমাদের দেখি বুদ্ধি বেড়ে গেছে আন্দোলনের পরে, আগে একটু কম কম বুঝতা, এখন দেখি একটু বেশি বেশি বুঝো বা ভালোভাবে বুঝো। বলো তো ঘটনাটা কি, মানে এই আন্দোলনের ফলে কি এমনটা হয়ে গেছে, মানে সবই বুঝতেছো, আমার খুবই ভালো লাগতেছে। তোমরা কি স্বাধীন? আচ্ছা, জেনজি তো আগেও ছিল, ঠিক আছে, নাকি জেনজিটা নিজের ফিল করা শুরু করছো যে তুমি জেনজি, তাই না? ওকে, আসেন আসেন। সো পাই ইলেকট্রন এখানে কয়টা বলো তো? 6টা। এইখানে পাই ইলেকট্রন কয়টা ভাই? এইখানেও 6টা, কারণ কি 2টা ডাবল বন্ড ছিল আর এই যে ওইখানে যুক্ত হয়েছে। এখানেও পাই ইলেকট্রন কয়টা? 6টা। সো সবগুলাতে পাই ইলেকট্রন 6টা, ঠিক আছে, সবগুলাতে পাই ইলেকট্রন 6টা। ওকে, সো পাই ইলেকট্রন যদি সবগুলাতে 6টা হয়, তাইলে সবগুলাই কি হাকেল নাম্বারের সাথে ম্যাচ করতেছে না? শাহরিয়ার নাফিস বলছে গণভবন থেকে মেধা চুরি করে আনছে। ওকে ওকে ওকে, নাইস। অ্যালিফেটিক না করে করতে পারবো? হ্যাঁ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডান ডান, সবগুলা হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে, সবগুলাই অ্যারোমেটিক। এখন 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 লাস্ট এইটা বলো, অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? এই যৌগটার নাম বলো আগে, তারপর বলবো এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, প্রথমত আসি, সবগুলা কার্বন কি sp2? সো সাইক্লোবিউটাডাইন যৌগটার নাম, কারণ 4টা কার্বন। সো পাই ইলেকট্রন কয়টা আছে? পাই ইলেকট্রন কয়টা? ডাবল বন্ড 2টা, পাই ইলেকট্রন 4টা। সো হাকেল নাম্বারের সাথে ম্যাচ করে না, সো এটা কি অ্যান্টি অ্যারোমেটিক। ডান। এই জিনিসটা কি বলবো আমরা? এই জিনিসটাকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো। ওকে, ডান। এই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যান্টি অ্যারোমেটিক বলবো। সো তোমাদের কি বোর্ড লাগতেছে? ভাইয়াকে একটু বইলো, কারণ ভাইয়া প্রায় 2.5 থেকে 3 মাস পরে ক্লাসে কন্টিনিউ করছে, এর মাঝখানে আর কোনো ক্লাস নেই, ঠিক আছে। আন্দোলনের জন্য তো ক্লাস বন্ধই ছিল, তারপরে এই যে 25 ক্লাস যাওয়ার কথা ছিল, প্রায় 3 মাস পরে এই ক্লাসে ঢুকা আর কি। ওকে, সো 3 মাস পরে প্রথম ক্লাস, সো হাত চলে তো চলে না। ওকে, আসো সামনে যাই। তো আমরা খেয়াল করে একটু ব্যাকে ফিরে যাই, অনেক কিছুই তো শিখলাম। আমরা রুল নাম্বার 3-তে এই সাইডকে গেছিলাম, তাই না? রুল নাম্বার 3-তে এসে আমরা কি হয়ে গেছিলাম? আটকা পড়ে গেছিলাম। ওকে, রুল নাম্বার 3-তে এসে আমরা একটা বিশাল মানে ব্যাখ্যা ট্যাখ্যা এক্সাম্পলে চলে গেছিলাম। ওকে, এখন আসো রুল নাম্বার 4। কত নাম্বার রুল? রুল নাম্বার 4। ওকে,
এখন দেখো রুল নাম্বার 4 আমি তোমাদের পড়ায় ফেলছি। রুল নাম্বার 4 হচ্ছে রেজোনেন্স থাকতে হবে। সো রেজোনেন্সটাকে আমরা বুঝাইছি কিনা বলো তো? রুল নাম্বার 4 কি হইতে হবে? রেজোনেন্স, ঠিক আছে? রেজোনেন্স থাকতে হবে। সো প্রত্যেকটা জৈব যৌগ মানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন রেজোনেন্স থাকতে হবে। ওকে, সো তুমি একটু খেয়াল করবা, আমি রেজোনেন্সটা তো তোমাদের একটু বুঝাইছি, আরেকবার একটু বুঝাই, এখানে আরেকটা প্রশ্ন সলভ হয়ে যাবে। সো একটু খেয়াল করো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কি পসিবল? রেজোনেন্স পসিবল, তাই না? কি পসিবল? রেজোনেন্স পসিবল। বাট একটা যদি অ্যালিফ্যাটিক দেখো, ধরো এই দুইটা কার্বনে ডাবল বন্ড আছে, এখানে CH2, এখানে CH3, এখানে CH3। সো দেখো এই ডাবল বন্ডটা তোমার মনে, এই যে তোমার একদম সরল মনে, নিষ্পাপ মনে একটা প্রশ্ন, এই ডাবল বন্ডটা কি এই দুইটা কার্বন ছাড়া কোথাও শিফট হইতে পারবে? এই যে অ্যালিফ্যাটিক যৌগের যে ডাবল বন্ডটা, এই দুইটা কার্বন ছাড়া কোথাও শিফট হইতে পারবে? কোথাও শিফট হইতে পারবে না। আবারও বলতেছি, এই দুইটা কার্বন ছাড়া কোথাও শিফট হইতে পারবে না, শিফটিং পসিবল না। বাট দেখো এটা যদি এক ধরি, ধরো এই আবেশীয় প্রভাবের ফলে তো রেজোনেন্স হয় 1 2 3 4 5 6। সো প্রথমে ডাবল বন্ডটা 1 2 থেকে কোথায় শিফট হয় বলো তো? 2 3 এ শিফট হয়, তাই না? কোথায় শিফট হয় বলো তো? 2 3 এ শিফট হয় না? তারপর 2 3 থেকে ধরো 3 4 থেকে 3 4 এর ডাবল বন্ডটা কোথায় শিফট হয় বলো তো? 4 5 এ শিফট হয়, ইয়েস অর নট? তারপর 5 6 এর ডাবল বন্ডটা, 5 আর 6 এর ডাবল বন্ডটা কোথায় শিফট হয় তুমি আমার একটু বলো? 1 আর 6 এর মাঝে শিফট হয়ে যায়, ইয়েস অর নট? এখানে কি হয়? শিফটিংটা হয়, শিফটিংটা হয়। অ্যান্ড শিফটিংটা কেন হয় তোমার মনে প্রশ্ন জাগতে পারে। সো শিফটিংটা হয় হচ্ছে, বা রেজোনেন্স হয়, রেজোনেন্সের মূল কারণ কি? আবেশীয় প্রভাব। এগুলো নিয়ে আরো আলোচনা করব, আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব। আবেশীয় প্রভাবটা কে দিছিল বলো তো? মিথাইল মূলক দিছিল না? রেজোনেন্সের কারণ কি? কারণ হচ্ছে আবেশীয় প্রভাব। প্রভাব এটা কি কারণ? তারপর রেজোনেন্স কেন ঘটে? রেজোনেন্সের ফলে কি হয়? স্টেবল হয়, যৌগটা কি হয়? স্টেবল হয়। কারণ কি? দেখো এটা রেজোনেন্স হয়ে কি হবে? অন্য একটা কাঠামো পাবে না? সো এটার ফলে কি হয়? যৌগটা স্টেবল হয়। এগুলো নিয়ে একটা বিস্তর আলোচনা হবে। সো অর্গানিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হইতে গেলে কি হইতে হবে? রেজোনেন্স হইতে হবে। বুঝতে পারছো? রেজোনেন্স হইতে হবে। তো অ্যালিফ্যাটিক যৌগে কি রেজোনেন্স পসিবল? সবাই একটু বলো, অ্যালিফ্যাটিকে রেজোনেন্স পসিবল? সবাই সবাই নো। বাট অ্যারোমেটিকে কি হবে? রেজোনেন্স পসিবল হবে। ওকে, সো অ্যারোমেটিক হইতে গেলেই রেজোনেন্স লাগবে। আর 5 নাম্বার শর্তটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা থাকতে হবে। এই জিনিসটা বুঝলাম না। আচ্ছা তোমরা অ্যালিফ্যাটিক যৌগ যারা পড়ছো, দেখো আমি এতক্ষণ বলতেছিলাম, মানে ক্লাস 9 10 তো অ্যাটলিস্ট অ্যালিফ্যাটিক পড়ছো, মানে ওই যে অ্যালকিনের অসম্পৃক্ততা পড়ছিল না? মনে আছে? অ্যালকিনের অসম্পৃক্ততা পড়ছিল না? যে ডাবল বন্ড শনাক্তকরণে ব্রোমিন দ্রবণ পরীক্ষা করা হয়, ঠিক আছে? তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা কি করি? বিয়ার পরীক্ষা করি, মনে আছে কিনা? ওই যে গোলাপি বর্ণ বিনষ্ট হয়, মনে পড়ে কিছুটা? কিছুটা মনে পড়ে? বিয়ার পরীক্ষা, ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ইথিলিন গ্লাইকল তৈরি হয়, আবার ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়। সো এইগুলো কি করে? অ্যালিফ্যাটিক যৌগ তো ডাবল বন্ড আছে, তো আমরা কি পড়ছিলাম ছোটবেলায়? সো যাদের ডাবল বন্ড আছে, দেখো আমি একটু লিখে দিই, লিখে দিলে মনে পড়বে। ছোটবেলায় কি পড়ছিলাম? ধরো হচ্ছে এই যে ইথিন ডাবল বন্ড ছিল, এটা কি করছিল? ব্রোমিন দ্রবণ, ঠিক আছে? এই ডাবল বন্ডটা ভেঙে গেছিল, এইখানে একটা ব্রোমিন যুক্ত হয়েছিল, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়েছিল, মনে পড়ে কিনা এই বিক্রিয়াটা? এটা আমরা কি পড়ছিলাম? ব্রোমিন দ্রবণ পরীক্ষা পড়ছিলাম। আবার সেম জিনিস একটা পড়ছিলাম, CH2 ডাবল বন্ড CH2, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মনে আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি হইতো? CH2 এখানে OH যুক্ত হইতো, এখানে OH যুক্ত হইতো, কি মনে পড়ে? এটার নাম ছিল হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা।
আর এটার নাম কি ছিল? বেয়ার পরীক্ষা। এখানে কি হইতো? ব্রোমিন দ্রবণটা লাল ছিল, লাল বর্ণ বিনষ্ট হইতো, আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি ছিল, গোলাপি বর্ণ বিনষ্ট হয়েছিল, তাই কি না? ওকে, সো এখন একটু খেয়াল করো, আমরা পড়ছিলাম ডাবল বন্ড থাকলেই কি তাকে কি বলা হয়? অসম্পৃক্ত যৌগ বলা হয়, তাই না? আমরা কি পড়ছিলাম, মনে আছে কিনা দেখো তো? আমরা পড়ছিলাম না, যাদের ডাবল বন্ড আছে তারা কি? অসম্পৃক্ত যৌগ। আর যাদের সিঙ্গেল বন্ড আছে তারা কি? সম্পৃক্ত যৌগ। মনে আছে? আমরা বলছিলাম যে সিঙ্গেল বন্ড থাকলে এটাকে কি বলা হয়? সম্পৃক্ত। আর যদি ডাবল বন্ড থাকে তাহলে আমরা কি বলছিলাম? অসম্পৃক্ত। মনে পড়ার কথা তোমাদের, ওকে, মনে পড়ার কথা। সো এখন একটু খেয়াল করো, সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ ডাবল বন্ড থাকলে। তো এখন বলা হয় যে বেনজিনের অসম্পৃক্ততা বা এই যে অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা একটু বিশেষ ধরনের। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই বিশেষ ধরনের কেন বলছে? প্রশ্ন জাগে কিনা বলো তো, বিশেষ ধরনের কেন বলছে? মনে প্রশ্ন জাগে না? প্রশ্নটা হচ্ছে এই যে অ্যালিফেটিক যৌগগুলা, অ্যালিফেটিক অ্যারোমেটিকে প্যাচ লাগাবা না কিন্তু, হ্যাঁ? অ্যালিফেটিক মানে এই যে যেগুলোতে শিকল নাই, অ্যালিফেটিক যৌগগুলা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, বেয়ার পরীক্ষা দেয়। বাট অ্যারোমেটিক যৌগগুলা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা দেয় না। বিজ্ঞানীদের মাথায় তো আকাশ ভেঙে পড়লো, কিরে ভাই, ঠিক আছে, কিরে ভাই, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, তাও এখানে ডাবল বন্ড আছে, তাও এরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না, তাও এরা বেয়ার পরীক্ষা দেয় না। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? বিজ্ঞানীদের তো মাথা নষ্ট, ঠিক আছে? এখানে কুছ তো গলত হ্যায়, पता लगाओ दया पता लगाओ, कुछ तो गलत है, कुछ तो गड़बड़ है, क्या होगा? ঠিক আছে, কারণ হচ্ছে এখানে বেনজিনের স্টেবিলিটি, কারণ হচ্ছে বেনজিন কি করে? এই ডাবল বন্ডগুলোকে এক জায়গায় ফিক্স থাকে রেজোনেন্সের কারণে। দেখো, ডাবল বন্ডগুলোকে এক জায়গায় ফিক্স থাকে, বলেন তো, ঘুরতে থাকে না? ঘুরতে থাকে কিনা বলো? এখানে ডাবল বন্ডগুলো এক জায়গায় ফিক্স থাকে না, দেখো, একবার 1 2 তে থাকে আর একবার 2 3 তে থাকে, ঘুরতে থাকে, এক জায়গায় ফিক্স থাকে না। তো ব্রোমিন গিয়ে যে অ্যাটাক করবে, কোন ডাবল বন্ডটা অ্যাটাক করবে, সে গিয়ে কনফিউজড হয়ে যায়, মাথা মতো ঘুরে যায়, আমি তো গিয়ে যে অ্যাটাক করব কোন জায়গাটায়? যখন ডাবল বন্ড থাকে, এটা খেয়াল করো, ডাবল বন্ড যখন থাকে তখন জানে ব্রোমিন এই যে এইখানে গিয়ে এই পাই ইলেকট্রনটাই গিয়ে আমি অ্যাটাক করব। ডাবল বন্ড যখন থাকে এই যে এই পাই ইলেকট্রনটাই গিয়ে অ্যাটাক করব, ওর মাথায় টেনশন থাকে। বাট যখন বেনজিনের বেলায় আসে, ব্রোমিন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এরা পুরা ভেলকি খাইয়া যায়, কারে ধরবো আমি? যেমন ফ্যান দেখছো কিনা, ফ্যান উপরে, মাথার উপরে যে ফ্যানটা ঘুরে আমাদের, ঠিক আছে, যখন ফিক্স থাকে তখন তুমি দেখতে পারো 3টা পাখা, 1টা 2টা 3টা। যখন এটা ঘোরা শুরু করে, খেয়াল করো, যখন ফ্যানটা ঘোরা শুরু করে তখন তুমি গুনতে পারো কয়টা পাখা অ্যাকচুয়ালি? 3টা পাখা কোন জায়গাটায় কি আছে? নাই কিন্তু। তো তখনও এইখানে এইসব ব্রোমিনের ভিলকি ঝিলকি লেগে যায়, মানে মাথায় ভেলকি লেগে যায়, আমি কারে গিয়ে অ্যাটাক করব? কে আছে আমার জন্য? কেউ তো নাই, সবাই সবার মতো ঘুরতেছে। তো এই কারণে ব্রোমিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অসম্পৃক্ততার পরীক্ষা দেয় না। বুঝতে পারছো? এই জিনিসটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিলাম। আর প্যাচ লাগবে তোমাদের, দেখবো বইয়ে পড়লে মাথা ঘুরাচ্ছে। আমিও যখন এইচএসসি লাইফে পড়তাম, কি রে দেয় না কেন, মানে বুঝতাম না, ঠিক আছে? বাট আমি তোমাকে ধরাইয়া দিলাম, ওকে, আমি তোমাকে ধরাইয়া দিলাম। মৌমিতা রিক্যাপ বলছে, আমি রিক্যাপ করতেছি, কোনো সমস্যা নাই। সো একটু খেয়াল করো, বলছি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এ কে এম নাসিম সুন্দর প্রশ্ন দিছো, ঘূর্ণন হইলে বাকি যৌগ কেমনে বিক্রিয়া করে? ওইটারও ওয়ে আছে, ঠিক আছে? বাট এই যে এরা অসম্পৃক্ত, মানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, মানে এদের যে মেকানিজমটা দরকার, প্রত্যেকটা তো আলাদা মেকানিজম আছে, ঠিক আছে, অ্যাটাক করার। বুঝতে পারছো? প্রত্যেকটা আলাদা মেকানিজম আছে, এরা গিয়ে পাই বন্ডে অ্যাটাক করে। সো বেনজিন কি করে? যেমন অসম্পৃক্ত যৌগগুলো তো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না নাসিম, এগুলো নিয়ে আগামী দিন আলোচনা হবে যখন বিক্রিয়া পড়াবো।
অসম্পৃক্ত যৌগগুলো কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? এরা কি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? দেয় না। বাট বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই জিনিসটাই আমরা পড়াবো। বেনজিন কি করে? প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তখন। আর বেনজিনের জুতো বিক্রিয়া দেওয়ার আছে, অ্যাডিশনও দেয়, ঠিক আছে? অ্যাডিশন ওইগুলো স্পেশাল কেসে দেয়, যেমন ওজোনোলাইসিস, ঠিক আছে? আদার্স কিছু অ্যাডিশন আছে সেগুলো দেয়। অ্যান্ড ওজোনোলাইসিস খুবই একটা জটিল প্রক্রিয়া। সো এই জিনিসগুলো আমরা পড়াবো, প্যারা নাই, ঠিক আছে? সো একটু খেয়াল করো, মানে মেইনলি বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, বাট অ্যাডিশনও দেয়, সেটা ওজোনোলাইসিস। অ্যান্ড ওজন খুবই মানে খুবই খুবই অ্যাটাকিং ফ্রি রেডিক্যাল। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, টেনশন নিও না। সো একটু খেয়াল করো আপাতত। সো যে রিক্যাপ করতে বলছো যে বেনজিনের অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা। কারণ কি, যে অ্যালিফেটিক যে যৌগগুলো আছে, অ্যালিফেটিক যৌগগুলা এরা হচ্ছে খুব সহজে, ঠিক আছে, খুব সহজে এরা সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে, আমরা দেখছি। বাট অ্যারোমেটিকগুলা সংযোজন বিক্রিয়া দেওয়াটা এত সহজ হয় না। কেন হয় না? বিকজ অফ দেয়ার রেজোনেন্স। বুঝতে পারছো? বুঝতে পারছো? বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা এরা বেয়ার পরীক্ষাটা দেয় না। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসো, এখন আসো আমরা একটা কনক্লুশনে আসতে পারি। 5টা রুল বুঝছি আমরা, এই যে অ্যারোমেটিসিটির যে 5টা নিয়ম, যেটা নিয়ে আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করতেছি, 5টা নিয়ম বুঝছি। ফার্স্টেরটা কি বলছিলাম? সমতলীয় চাকরিক এবং মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। একটু রিক্যাপ করে দিই পুরোটা। সেকেন্ডটা কি পড়ছিলাম? প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত হইতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কার্বন কি হইতে হবে? sp2 সংকরিত হইতে হবে, এবং কার্বনের সাথে যদি একটা ডাবল বন্ড থাকে তাহলে sp2, এবং কার্বনের সাথে যদি প্লাস চার্জ অথবা লোন পেয়ার থাকে তাও sp2 সংকরণ। তারপর থার্ড রুলটা কি ছিল? হাকেল নিয়ম মানতে হবে। হাকেল নিয়মটা ক্লিয়ার সবাই? হাকেল নিয়মটা ক্লিয়ার সবাই? হাকেল তত্ত্ব যে বুঝাইছি। এবং পাই ইলেকট্রন সংখ্যা, সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা, সঞ্চরণশীল টার্মটা একটু মাথায় রেখো। মুক্তজোর ইলেকট্রনগুলা এগুলো সঞ্চরণশীল হবে, এবং মুক্তজোর ইলেকট্রনগুলো কখন সঞ্চরণশীল হবে সেটাও দেখাইছি, যখন ডাবল বন্ড থাকবে না। ওকে, ওকে, ডান। তারপরে দেখো আমরা পড়ছি রেজোনেন্স থাকতে হবে। এন্ড রেজোনেন্স কিভাবে হয়, কখন হয়, আবেশীয় প্রভাবে হয়, এগুলো একটু হালকা আলোচনা করছি। রেজোনেন্স নিয়ে আরো অনেক আলোচনা হবে। দেন আমরা পড়ছি কি? আমরা পড়ছি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এটা বইয়ে রিডিং পড়বা সুন্দরভাবে, বইয়ে দেওয়া আছে। দরকার হলে আমি আজকে হাজারি স্যারের বইয়ের অংশ থেকে দাগাইও দিব না। হাজারি স্যারের যে অংশগুলো আছে, সো হাজারি স্যারের অংশগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? এখন আসো আরেকটা জিনিস আমি পড়াইতে চাচ্ছিলাম, যে বেনজিনের প্রিপারেশন, এটা কি আজকে পড়বা না আগামী দিন থেকে একবারে শুরু করব বেনজিনের প্রিপারেশনের বিক্রিয়াগুলা? তাইলে আগামী দিন বেনজিনের প্রিপারেশন, বেনজিনের রিঅ্যাকশন আমরা শুরু করব। ওকে, আর যদি আজকে চাও, ঠিক আছে, আজকে চাও বেনজিনের প্রিপারেশন, আজকেও শুরু করতে পারি। বাট আমি মনে করি তোমরা একটু আজকে মানে শুরু করো আর কি, ঠিক আছে? বইগুলো একটু রিডিং পড়ো, তাহলে আগামী দিন তাহলে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বইটা একটু রিডিং পড়ে আসবা। হ্যাঁ, হাজারি স্যারের বইয়ে সুন্দরভাবে এই যে অসম্পৃক্ততা, রেজোনেন্স পেয়ে যাবে, ওইগুলো একটু রিডিং পড়ে আসবে। ওকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক প্রথম ক্লাসটা, 1 ঘন্টা 20 মিনিট হয়েছে, শর্টে থাকুক। ভালো থাইকো সবাই, সুস্থ থাইকো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। আর ডিসকাশন গ্রুপে আমি অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ, ডিসকাশন গ্রুপে পোস্ট করো, আর বন্ধু বান্ধবদের জানাই দিও, বা ক্যাটালিস্ট গ্রুপেও তোমরা নোটগুলো শেয়ার করো, ঠিক আছে? সুন্দরভাবে গোছানো ওয়েতে নোট শেয়ার করো, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। ওকে, ঠিক আছে? নোট কন্টেস্ট এখনই না, আরও ক্লাস হোক, ক্লাস হোক, এক্সাম নিব না তোমাদের, এক্সামের মাধ্যমে জার্সি দিব, সমস্যা নাই। তোমাদের তো 5-7টা ক্লাস হোক, ঠিক আছে? শুরুর দিনই অনেক কিছু। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো, টাটা, বাই বাই।